শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলাকারীদের শাস্তির আওতায় আনা হবে, আসিফ মাহমুদ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বেগম জিয়া সহ ৮ আসামি। এবং নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সতর্ক করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবাস্তব। শুধু নিষিদ্ধ নয়, গণহত্যাকারী দলটি নির্মূল করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ। এ সময় যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি। শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১,৬,১৭,২১৪ টাকার চেক হস্তান্তর করেছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের নিকট এ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির 2023-2024 অর্থ বছরের মুনাফা থেকে অর্থ প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনা সহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিকের এটা আসলে যেটা আমরা মনে করি ন্যায্য পাওনা তাদের, এবং রাষ্ট্রের তরফ থেকেও তার শ্রমিকের যে নানান সুবিধা অসুবিধা দেখা, আমাদের দেশের শ্রমিকরা নানান ধরনের অসুবিধার মধ্যে থাকে, ন্যায্য মূল্য সহ, মজুরি সহ তাদের নানা ধরনের যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। তো সেই জায়গা থেকে এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য। তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতিও আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে, যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেল তৈরির কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে নির্বাচিত ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে 600 অসহায় ও দরিদ্র ইমাম মুয়াজ্জিনকে 1,80,00,000 টাকা সুদমুক্ত ঋণ ও 4,620 জন অসহায় দরিদ্র ইমাম মুয়াজ্জিনকে 5,000 টাকা করে অনুদানের চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এ সময় নানা অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এদিন আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। এর আগে গত 13 ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর মামলাটি করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।
2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন। তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল এবং সেটা করা হয়েছিল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। শেখ হাসিনার যে রাজনৈতিক স্কিম ছিল, নীল নকশা ছিল, তা বাস্তবায়নের জন্যই বেগম খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। নতুন রাজনৈতিক দল গঠনে সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। দুপুরের রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না। সোহানুর রহমানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরের সদস্য সংগ্রহ, ফরম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম গতকাল কুয়েটে হামলা প্রসঙ্গে বলেন, ছাত্রদল সবসময় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে। কুয়েটে হামলা একটি গুপ্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। এ সময় সরকারের থেকে রাজনৈতিক দল গোছানোর অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার, কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে বিএনপির শীর্ষ নেতা বলেন, উপদেষ্টার এমন কথা দেশের মানুষ মেনে নেবে না। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি, কিন্তু এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ছাত্রদলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। একটা ভয়াবহ একটা নির্বাচন না হলে ফ্যাসিবাদের উল্লাস আবারও দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে পরিকল্পনাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় তবে নির্বাচন হবে না। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উল্লাস আবারও দেখা দেবে। তাই বিশৃঙ্খলা বাদ দিয়ে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। বিশৃঙ্খলা যদি বাদ দিতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীদের হাতে শক্তিশালী হবে। সেজন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। এই সময় বাংলাদেশকে যারা একেবারেই ধ্বংস করে দিয়েছে তাদের ব্যাপারে ঢিলা হওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।
দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২৬ জুন থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। আসন্ন ঈদকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 শুরু করেছে ওয়ালটন। সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যাসী নামিম। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়া রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। আগামীকাল থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এবার জেলা সংবাদ। তামাক চাষের নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে তামাক চাষের ফলে বহু মানুষের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য ও পরিবেশ সহ মানুষের খাদ্যের ক্ষতি হচ্ছে। তাই তামাকজাত পণ্যের উৎপাদন ও চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার। এ সময় তামাক চাষ বন্ধ করে খাদ্য চাষ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আপনি অন্যায় করলে যেরকম অপরাধ হওয়ার কথা, প্রাণীর ওষুধের ক্ষেত্রে অন্যায় করলে একইভাবে অপরাধ হিসেবে নিতে হবে, কারণ এটা একই সমান অপরাধ। এখন কিন্তু নতুন ধারণা তৈরি হয়েছে, সেটাকে বলে ওয়ান হেলথ অ্যাপ্রোচ, মানে প্রাণী স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য আলাদা না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া হামলায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানানো হয়। এছাড়া দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখারও ঘোষণা দেন তারা। আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না, অর্থাৎ হল খালি করা যাবে না, আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। এবং আমরা এটা উল্লেখ করতে চাই যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে মেন যে ঘটনা ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপি আক্রমণ করেছে। এখানে কোনো বৈষম্য বিরোধী কিংবা শিবির কিংবা ছাত্রদের দুই পক্ষের কোনো মারামারি এ ধরনের ঘটনা ঘটেনি। এখানে বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের সামনে অস্ত্র ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপালকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপাল চন্দ্রের দেহ ও সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮টি দেশীয় 1 শুটার গান ও 15 রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ 2 জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। যাচ্ছে খেলার সংবাদে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে। এর মাধ্যমে দীর্ঘ ৮ বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করার সুযোগ পাচ্ছে ক্রিকেট বিশ্ব। আগামীকাল হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে টাইগারদের শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি সামাজিক মাধ্যমে সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলার আহ্বান জানান তিনি। গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকটা নীরব থাকায় বেশ সমালোচিত হন মাশরাফি। সবশেষ বিপিএলও খেলা হয়নি নড়াইল এক্সপ্রেস খ্যাত এই অভিজ্ঞ ক্রিকেটারের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগের হেভি ওয়েট ম্যাচে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত 2টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে নক আউট পর্বের এই ম্যাচে মাঠে নামবে এমবাপ্পে ভিনিসিয়াসরা। এই ম্যাচ দিয়ে রাউন্ড অফ 16-এর ভাগ্য নির্ধারণ করবে দুই দল। ইতিমধ্যেই রিয়ালের হয়ে চোট সারিয়ে দলে ফিরেছেন রুডিগার, দাভিদ আলাবার মতো ডিফেন্ডাররা। ফলে গত ম্যাচের চেয়ে শক্তিশালী দল পাবেন কোচ আনচেলত্তি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে গোলের বিকল্প নেই বলে জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলাকারীদের শাস্তির আওতায় আনা হবে, আসিফ মাহমুদ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বেগম জিয়া সহ ৮ আসামি। এবং নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ মির্জা ফখরুলের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।